রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের ২০ পর্ব। পাড়ায় এসে হাঁকডাক শুরু করে দিলে, পিদিম পিদিম চাই একটা, কাঁচা বলতে সলতে চাই, গুড় ছেঁকে তেল চাই, অন্য সালে তেল দিস না যেন। পানুক এসে বাটালো বায়েন পাড়া, ধুমুল দিতে হবে। প্রদীপটি নিয়ে এসে দুপায়ে গিয়ে থমকে দাঁড়ালো। বাতাস দিচ্ছে। তার স্ত্রী গোপালীবালা এগিয়ে এসে একটি টোকা অর্থাৎ চুপড়ি হাতে দিলে। বনোয়ারি বললে, বাহ, হ্যাঁ, এসব কাজে মেয়েদের বুদ্ধি খেলে ভালো। ঠিক হয়েছে। প্রদীপটিকে টোকার আড়াল দিয়ে সে চলল। কর্তার থানে যেতে হলে পথে আটপৌরে পাড়ার উত্তর প্রান্তে ঝাঁকড়া বটগাছতলাটা পার হতে হয়। বড়ই অন্ধকার স্থান। টোকার আড়ালে প্রদীপের আলো ঢেকে গেছে। গাছতলাটা থমথম করছে। হঠাৎ একটা শব্দ শুনে বনোয়ারি থমকে দাঁড়ালো। কে ফোঁস করে কাঁদছে যেন। কে কে গা? গাছতলায় একটা সাদা মূর্তি বসে রয়েছে। এগিয়ে গেল বনোয়ারি। কে? প্রদীপটার ওপর থেকে টোকাটা সরিয়ে নিয়ে সে চমকে উঠল। কালো বউ, কালো শশী! এ কি! হ্যাঁ, সে কালো শশীই বটে। বুকের ভেতর যেন ঢাক বেজে উঠল। অন্ধকারে গাছতলায় একা কালো শশী। মনের দুঃখে ঘর ছেড়ে এসে কালো শশী কাঁদছিল। পরম তাকে বেশ ঘা কতক দিয়েছে। গোপনে সে যে হাঁস বলি পাঠিয়েছিল বনোয়ারির কাছে, সে কথাটা পরমের কাছে গোপন থাকে নাই। কেউ বলে দেয় নাই, কিন্তু পরম নিজেই ধরে ফেলেছে। কর্তার ওখানে পরম একবার গিয়ে দাঁড়িয়েছিল। পুজো না দিলেও প্রণাম জানাবার জন্যেই গিয়েছিল। সেই সময় বলি দেবার জন্য যখন হাঁসটার মাথায় সিঁদুর দিচ্ছিল পুরুত, তখনই তার সন্দেহ হয় হাঁসটা তার বাড়ির হাঁস বলে। কিন্তু সেখানে কোনো গোল করে নাই। বাড়ি এসে হাঁসের হিসেব করে দেখেছে একটি হাঁস কম। অমনি বাক্য ব্যয় না করে কালো শশীকে ঘরে পুরে নিষ্ঠুরভাবে প্রহার করেছে। এবং এই গোপনে পুজো দেওয়া যে কালো শশীর কর্তার প্রতি ভক্তির জন্য নয়, পুজোর উদ্যোক্তা বনোয়ারির প্রতি প্রীতির আতিশয্যের নিদর্শন, সেই কথাটা অত্যন্ত কুৎসিত ভঙ্গি করে পরম তাকে বারবার করে বলেছে। আমি কবে মরবো তাই আমি জানি না, নইলে সব জানি, সব বুঝি, বুঝেছিস? পরিশেষে একটা কুৎসিত অশ্লীল সম্বোধনে সম্বোধিত করেছিল কালো শশীকে। প্রহারের বেদনার জন্যে সে রাগ করেছে এবং সেই ক্ষোভের মধ্যেই সুযোগ পেয়ে তার অভিমান জেগে উঠেছে তার অদৃষ্ট এবং বিধাতার উপর। তার ঘর ছেড়ে গ্রামের বাইরে গাছতলায় বসে সে কাঁদতে এসেছে। বনোয়ারির সঙ্গে সেই কিন্তু ছলনা করলে। আসল কথা গোপন করে বললে, এসেছিলাম কর্তাকে পেনাম করতে, মানত করলাম একটা। বনোয়ারি বললে, তা কাঁদছিলে কেন ভাই? কাঁদছিলাম মনের ব্যথায়। মনের ব্যথায়? কেঁদে ফেললে বনোয়ারি। কালো শশীর মনের ব্যথা। সে ব্যথা সঙ্গে সঙ্গে বনোয়ারির মদ্যসিক্ত নরম মনকে ব্যাকুল করে তুললে। কি তোমার মনের ব্যথা ভাই? আমার ব্যথা আমার কাছে ভাই। যাকে বলবার, যার বুঝবার সেই বুঝবে। বললাম আমার যেন মৃত্যু হয়। কেনে ভাই, এমন মানত কেনে করলে ভাই? কি তোমার ব্যথা, কি তোমার অভাব, আমাকে বলবে না? কি হবে বেঁচে? ছেলে নাই, পুলে নাই, স্বামী না কসাই? বনোয়ারি তার মাথায় হাত দিয়ে বললে, হবে হবে,
আমি বলছি তোমার সন্তান হবে, দেখো তুমি। হঠাৎ প্রদীপের আলোটা নিভে গেল। ঝুপড়িটার আড়ালের মধ্যে থেকে প্রদীপটার বাইরের বাতাসে নেবার কথা নয়, বাতাস নয়। ফু দিয়ে প্রদীপটা নিভিয়ে দিলে কালো শশী। ব্যাকুলভাবে সে বনোয়ারির খালি হাতটা জড়িয়ে ধরলে। কালো শশীর মুখেও মদের বাস উঠছে। হাসুলি বাঁকে বাঁশবনের তলায় পৃথিবীর আদিমকালের অন্ধকার বাসা বেঁধে থাকে। সুযোগ পেলে দ্রুতগতিতে ধেয়ে ঘনিয়ে আসে সে অন্ধকার বাঁশবন থেকে বসতির মধ্যে। প্রদীপটা নিভে যেতেই অন্ধকার ছুটে এলো যেন কোপাইয়ের মুখ থেকে হরপাবানের মতো। সেই তমসার মধ্যে মদের নেশায় উত্তেজিত বনোয়ারি এবং কালো শশী বিলুপ্ত হয়ে গেল। এতক্ষণে কালো শশী সব কথা বললে বনোয়ারিকে। বনোয়ারি অনেক কাঁদল। তার ব্যথার কথাও সে বললে। তারও সন্তান নাই, সে জানে সন্তানহীনতার দুঃখ। এত বড় মাতব্বর সে, 2 বিঘে জমি, খানিকটা ঘাস বের, এতগুলি গরু, হাল, বলদ, এসব কি হবে? কি দাম এসবে? কিন্তু আজ আর কোনো উপায় নেই। তাছাড়া আজ এমন মুহূর্তে কালো শশীর কাছে সত্য গোপন করবে না। তার স্ত্রীকে সে কখনোই কালো শশীর মতো ভালোবাসে না। কিন্তু কি করবে সে? তাদের মধ্যে সাঙার রেওয়াজ আছে, কিন্তু তার পক্ষে ঘাড় নাড়লে বনোয়ারি। অন্য কেউ হলে তার পক্ষে সম্ভব ছিল এমন কাজ। সে বনোয়ারি, পাড়ার মাতব্বর। কালো শশী বললে, আমারই কি আর তাই সাজে ভাই? ও কথা আমি বলি নাই। হঠাৎ কালো শশী চমকে উঠল। বললে, কে যেন গেল, আমি বাড়ি যাই। তুমি যাও ঠাকুরতলায় পিদিম দিয়ে পাড়ায় যাও। দাঁড়াও, পিদিম আবার জেলে আমি। এইবার কালো শশী বললে, পিদিম নিয়েছ, ধূপ কই? শুধু পিদিমে সঞ্জে দেওয়া হয় নাকি? ঠিক কথা, ঠিক বলেছে কালো শশী। কালো শশী যে চন্দনপুর ফেরতা মেয়ে, এ কথা কালো শশী ছাড়া আর কে বলতে পারবে? চন্দনপুরে বাবুদের বাড়িতে কালো শশী অনেকদিন ছোট লোক ঝিয়ের কাজ করেছে। বাবুরা বলে ছোট লোক ঝি। এদের মেয়েরা এঁটো আস্তাকুট ধোয়, বাসন মাজে, ছেলেপিলের ময়লা কাপড় সাফ করে, দুবেলা খেতে পায়, বছরে 2খানা কাপড়ও মেলে। মাইনে 4 আনা থেকে 1 টাকা পর্যন্ত, যেমন বাড়ি যেমন কাজ। কাহার পাড়ার মেয়েরা জাঙ্গলে সৎগোপেদের বাড়িতে ভোরবেলায় গিয়ে কাজ করে বাড়ি ফেরে। চন্দনপুর এখান থেকে অনেকটা দূর, সেখানে যাওয়া চলে না, এবং সেখানেও অনেক ছোট জাত আছে, তারাই করে সেখানকার কাজ। কেবল কালো শশী চন্দনপুর বড়বাবুদের বাড়ি কাজ করেছে বছর 2। সেবার একটা ডাকাতির মামলায় পরমের 2.5 বছর জেল হয়েছিল। সেই সময় কালো শশীকে চন্দনপুরে বড়বাবুদের বাড়িতে কাজ ঠিক করে দিয়েছিল বড়বাবুদের হিন্দুস্তানি বরকন্দাজ ভূপ সিং মহাশয়। সেইখানেই থাকতো তখন কালো শশী। ভূপ সিং মহাশয় তখন কালো শশীর মালিক হয়েছিলেন। ব্যাপারটায় নিন্দা অবশ্যই আছে, নিন্দাও হয়েছিল, কিন্তু নিন্দনীয় কর্ম মাত্রই অমার্জনীয় অপরাধ নয় সমাজে। ওদের সমাজে এটা এমন নিন্দনীয় কর্ম নয় যার মার্জনা নাই। কারণ ভূপ সিং মহাশয় জাতিতে উচ্চবর্ণ, ছত্রী গলায় পইতে আছে। তাছাড়া তিনি বাবুদের বরকন্দাজ, যাক সে কথা। পরম ফিরে এসে কালো শশীকে ঘরে এনেছে। এসব রীতিনীতি কালো শশী সেখানেই শিখে এসেছে। বনোয়ারি আবার পাড়ায় ফিরে ধূপ প্রদীপ নিয়ে গেল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই একবিংশতি পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।